আমাদের রাজ্যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি একটা বড় ইস্যু এই মুহূর্তে রাজ্যে দেখা যাচ্ছে। শাসক দলের ক্ষেত্রে কাঁটা হয়ে কার্যত দাঁড়িয়েছে। সেই দুর্নীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে একদিকে যেমন তমলুকের কেন্দ্র হচ্ছে হেভি ওয়েট কেন্দ্র, কারণ সেখানেই রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অপরদিকে রয়েছেন দেবাংশু সায়ন ব্যানার্জি, যেখানে লড়াইয়ের ক্ষেত্রে এই দুজন যোগ্য নয় অভিজিৎ গাঙ্গুলির। এই মুহূর্তে সেটাই বলা হচ্ছে রাজনৈতিক মহল থেকে সামাজিক মহল। অপরদিকে দেখা যাচ্ছে যাদের জন্য অভিজিৎ গাঙ্গুলি আজ এই লড়াই করলেন, যাদের জন্য এই ঐতিহাসিক রায়গুলো তিনি দিলেন পরপর, সেই চাকরি প্রার্থী এই মুহূর্তে আইএসএফ এর চাকরি প্রার্থী মাহিউদ্দিন মাহি আমার সঙ্গে রয়েছেন। তিনি দাঁড়াচ্ছেন, তিনি এই মুহূর্তে তমলুকের হেভিওয়েট কেন্দ্রে দাঁড়াচ্ছেন, আইএসএফ এর হয়ে তিনি প্রার্থী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো। তিনিও এই মুহূর্তে লড়াইয়ের ময়দানে শাসক দলকে টক্কর দিতে, যেখান থেকে সামাজিক মহল থেকে, রাজনৈতিক মহল থেকে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সামনে এগিয়ে আসতে বলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সবাই আসছেন এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছেন মাহিউদ্দিন মাহি, কথা বলার চেষ্টা করবো। দাদা, একই সাথে চাকরি প্রার্থী এই মুহূর্তে একদম ভোট ময়দানে সংসদের পথে। দেখুন, শুধুমাত্র তো সংসদে ওই তৃণমূলের চোর গুন্ডারা থাকবে তেমন নয়, বা সার্টিফাইড যারা বোম বাঁধে তারা শুধুমাত্র আইনসভার সদস্য হবে, ব্যাপারটা তো নয়। আসলে রাজনীতির পরিভাষাটা এই ধরনের কর্পোরেট সিস্টেমের যারা রাজনীতি চালায় তারা মূলত পরিভাষাটাকে চেঞ্জ করার চেষ্টা করেছে। উঠে আসা উচিত শিক্ষিত, যোগ্য, ভদ্র, মার্জিত মানুষকে। সেই মর্মে আমার মনে হয় একজন শিক্ষক, প্রফেসর তার জন্য আদর্শ। আর শুধুমাত্র আমরা রাস্তার লড়াই লড়েছি তা নয়, তার সঙ্গে সঙ্গে এই দুর্নীতি উন্মোচনের জন্যে আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম। একসময় আমি ব্যক্তিগতভাবে জাস্টিস গাঙ্গুলি মহাশয়কে বলবো যে আমি ব্যক্তিগতভাবে ওনাকে সম্মান করি, কারণ রাজ্যে একটা কর্পোরেট স্টাইলে অর্গানাইজ দুর্নীতি হয়েছিল, একদম পরিকল্পিত দুর্নীতি, স্ট্রাকচারাল দুর্নীতি, একদম নিচ থেকে উপর পর্যন্ত। সেই দুর্নীতিটাকে সম্মুখে আনতে একদিকে যেমন রাস্তার লড়াই আমাদেরকে লড়তে হয়েছে, চাকরি প্রার্থীদের দ্বারে দ্বারে গিয়ে সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে কালেক্ট করতে হয়েছে, অনুরূপভাবে আমরা আইনজীবীদের চেম্বারে পৌঁছে দিয়েছি। সেই সমস্ত মামলাগুলোকে আইনজীবীরা প্লিড করে মূলত অর্ডার বের করেছেন এবং জাস্টিস গাঙ্গুলি মহাশয় অর্ডার করেছেন। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের দুর্নীতির দায়ে আমলা থেকে মন্ত্রী সব শ্রীঘরে জেলের ভাত খাচ্ছে। তাহলে এই যে দুর্নীতিটাকে সম্মুখে এনেছেন, যার জন্য একদিকে যেমন আমাদের ভূমিকা, অপরদিকে যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম সহ অন্যান্য আইনজীবীদের ভূমিকা, ঠিক বিচারপতি হিসাবে জাস্টিস গাঙ্গুলির ভূমিকা, এটা অনস্বীকার্য। আপনাদের সাথে লড়াই লড়তে গিয়ে মাহিদা, একদম আমি কোট আনকোট জাস্টিস গাঙ্গুলিকে দালাল শুনতে হয়েছে, অনেক কিছু কটাক্ষের মুখেও যেতে হয়েছে। ঠিক এই মুহূর্তে চাকরি প্রার্থী হিসেবে তুমিও ময়দানে এসেছো, তো তোমাকেও সেক্ষেত্রে অনেক কিছু শুনতে হতে পারে। শুনুন, আমি ব্যক্তিগতভাবে বলি যে শোনার জন্য স্বাভাবিকভাবেই প্রস্তুত, কারণ একটাই, সমালোচনার ঊর্ধ্বে কোনো মানুষ নয়। আজকে যদি আমরা বলি গান্ধীর পক্ষেও লোক আছে, গডসের পক্ষেও আছে, সমালোচনার ঊর্ধ্বে কোনো মানুষ নয়। কিন্তু সমাজ সংস্কারের লক্ষ্যে শিক্ষিত যুব সমাজ, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। সেই মর্মে আমার রাজনীতিতে পদার্পণ, চেষ্টা করব স্বচ্ছতার রাজনীতি মানুষকে শেখাতে, চেষ্টা করব মানুষের বঞ্চিত যোগ্য মানুষের কথা বলতে, চেষ্টা করব যারা যে সেকশনে বঞ্চিত হয়েছে সেই বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের কাছে পৌঁছাতে, সংসদে পৌঁছাতে। মাহিদা, একটা কথা কোট আনকোট, আপনার লড়াই কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, আপনার লড়াই কি দেবাংশুর বিরুদ্ধে, আপনার লড়াই কি সায়ন ব্যানার্জির বিরুদ্ধে? একদিকে যেমন দেখা যাচ্ছে শাসক দলের যুব নেতা দেবাংশু, অপরদিকে দেখা যাচ্ছে সায়ন ব্যানার্জি আইনজীবী, তার দিকে দেখা যাচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখুন, আমি যদি দেবাংশুর কথা বলতে চাই, তাহলে শিক্ষিত যুব সমাজের আইকন হতে পারত গান্ধী মূর্তি, মাতঙ্গিনীর পাদদেশে যারা মেরুদণ্ড শক্ত করে হাজার দিন ধরে বসে তপ্ত রৌদ্রে বসে আছে, 42 ডিগ্রি তাপমাত্রায় বসে আছে, তারা হতে পারত যুব আইকন। কিন্তু আজকে তৃণমূলীয় প্রোপাগান্ডাতে কি বলা হচ্ছে যে যুব আইকন নাকি দেবাংশু, মানে চোরকে যে প্রতিদিন ডিফেন্ড করে সে যুব আইকন। ভাবুন রাজ্যটা কোন দিকে এরা নিয়ে যেতে চাইছে। মেরুদণ্ড বিক্রি করে যে বাড়ির গেটে বসে থাকবো, শুয়ে থাকবো, কাউকে ঢুকতে দেব না বলে, তার মেরুদণ্ড আছে বলে আমার মনে হয় না। আমরা চাই মেরুদণ্ড শক্ত করে বঞ্চিত মানুষের পক্ষে, মানুষের দরবারে
প্রশ্ন করতে এবং আপনাদের মাধ্যমে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে মানুষের কাছে আমাদের রাজনীতির পরিভাষাটাকে পৌঁছে দিতে। সায়ন ব্যানার্জি দেখুন, সায়ন ব্যানার্জিকে আমি মনে করি না তিনি একজন আইনজীবী। আমি মনে করি, আমি বলি, আমি আইনজীবী মনে করি না এই কারণে যে এখনো পর্যন্ত উনাকে কোনো দুর্নীতি মামলা, আপনি একটা মামলা দেখান, আমি দেখি 9, 10, 11, 12 সেতাবুদ্দিন মামলা, লক্ষ্মী টুঙ্গা গ্রুপ সি গ্রুপ ডি মামলা, যেগুলায় সিবিআই এসছে, আমি বলছি নাসরিন খাতুন 11, 12 মামলা, প্রাইমারি সৌমেন নন্দী মামলা, এই সমস্ত মামলার কোনো একটা সিবিআই রিলেটেড মামলার সঙ্গে সায়ন ব্যানার্জির দূর দূরান্তের কোনো সম্পর্ক ছিল আপনি দেখাতে পারবেন না। রাস্তায় লড়েছি আমরা, জাস্টিস অর্ডার করেছেন, আর মূল ইউটিউবার ফেসবুকার এসে বলছে আমি মামলা লড়েছি বা আমরা তার ফুটেজ নিতে চাইছি। এই লড়াইটা আমাদের ছিল, এই ভূমিটা আমাদের ছিল, যারা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে পারি। শুধু ফেসবুক ইউটিউবে নয়, রাস্তায় দাঁড়িয়ে লড়াই করা শিখুন। সেক্ষেত্রে তো জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে আপনি প্রার্থী, তাহলে সেক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধেও কথা বলতে হবে, ওনাকে কুভাষায় আক্রমণ করতে হবে, যেভাবে এখন রাজ্য রাজনীতির ভাষা চলছে, ভাষা সন্ত্রাস চলছে কার্যত। যখন ভাষা সন্ত্রাস যদি বলতে যাই না, তাহলে একটা কথা বলা যায় যে আমি শিক্ষিত যুব সমাজ, আমি বারবার একটা কথা বলার চেষ্টা করছি যে আমি শিক্ষিত যুব সমাজের প্রতিনিধি হতে চাই। তাহলে শিক্ষিত যুব সমাজের ভাষা কুরুচিকর হবে না, অন্তত এইটুকু আশ্বস্ত করতে পারি। তবে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দেখুন, ব্যক্তিগতভাবে আমি ওনাকে সম্মান করি, কিন্তু রাজনৈতিকভাবে উনার মতাদর্শ আমার মতাদর্শের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। সেই মর্মে রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখে যতটা লড়াই করা দরকার আমি করব। একই সাথে সংখ্যালঘুদের এত উন্নয়ন হয়েছে, তাও আপনি একটা সংখ্যালঘু যুবক কেন এলেন রাজনীতিতে, কেন আইএসএফ এ গেলেন? তৃণমূল কংগ্রেস এত উন্নতি করেছে, তৃণমূল কংগ্রেস সমস্ত উন্নতি করেছে, ঐক্যশ্রী দিয়েছে এবং সংখ্যালঘুদের উন্নয়ন করেছে, মাসিহা বলা চলে কার্যত। তো সেক্ষেত্রে কেন আপনি এই সিদ্ধান্ত বেছে নিলেন, কেন আইএসএফ এই জয়েন করলেন? আপনি তো তৃণমূল কংগ্রেসে যেতে পারতেন। শোন, তৃণমূল কংগ্রেস জয়েন করা বিষয়টা নয়, বিষয়টা হলো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একটা প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে। এই যে পোলারাইজেশনের পলিটিক্স, অর্থাৎ মুসলিমদের মসিহা মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে বিজেপি সংখ্যাগরিষ্ঠের, সেই জায়গা থেকে এই ইস্যুগুলা মূলত এই যে চাকরি, বঞ্চনা, দুর্নীতি, কাটমানি, ইলেকট্রাল বন্ড, এই বিষয়গুলা যেটা রাজ্য রাজনীতি সহ সারা ভারতবর্ষের রাজনীতির ইস্যু হতে পারত, সেই ইস্যুগুলা কোথাও একটা হারিয়ে যাচ্ছে শুধুমাত্র ধর্মীয় পোলারাইজেশনের কারণে। এর জন্যে আপামর যত শিক্ষিত যুব সমাজ আছে তাদেরকে বলবো যে আপনারা প্র্যাকটিক্যালি পলিটিক্যাল ফিল্ডে আসুন। না হলে আজকে আপনি লক্ষ্য করুন, আপনি দেখুন পাড়ার একটা নর্মাল পঞ্চায়েত মেম্বার তৃণমূলের স্করপিও চেপে ঘোরে। কোথা থেকে আসে সব টাকা? কাটমানি। কার টাকা এটা? আমাদের রাজ্য সরকারের, মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। পরিষ্কার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য যে উন্নতি করেছে বলে দাবি করছেন, আমি বলবো ব্যক্তিগতভাবে রাজ্য সরকারের যে কোনো প্রতিনিধিকে আমার সঙ্গে সংখ্যা এবং পরিসংখ্যান নিয়ে বসাক, আমি পরতে পরতে প্রমাণ করে দেব যে এই রাজ্য সরকার কিভাবে সংখ্যালঘুদের উপর বঞ্চনা করেছে। একদম একটা একটা করে পার্ট পার্ট করে দেখাবো। প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে আপনি দেখুন, একটা প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র রিজার্ভেশন রুলস না মেনটেন করে 2014 প্রাইমারিতে হাজার হাজার সংখ্যালঘু, হাজার হাজার এসসি এসটি চাকরি প্রার্থীদেরকে বঞ্চিত করেছে। তাহলে কাদের সুবিধা করি? মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরি প্রার্থীদেরকে আমি জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে লাগিয়ে দেবো, যেহেতু দেবাংশুকে দিয়ে উনাকে ছুটিয়ে বার করবে, এরকম মন্তব্য করেছেন। তার সাথে আপনি চাকরি প্রার্থীকে জাস্টিস গাঙ্গুলির পেছনে লাগিয়ে দেবো, এরকম মন্তব্য করেছেন। আচ্ছা, এই রাজ্যে রাজ্য সরকার ক্ষমতায় কার আছে? তৃণমূল। ওই আসনে যেখানে আমি তমলুকের প্রার্থী হতে যাচ্ছি বা প্রার্থী হচ্ছি, সেই আসনেও তৃণমূলেরই প্রার্থী জিতেছিল। তাহলে মূলত আমার লড়াইটা সেই সমস্ত চোরেদের বিরুদ্ধে, যারা এই অর্গানাইজ স্ক্যাম করার ফলে, একদম স্ট্রাকচারাল দুর্নীতি করার ফলে আমাদের মতো যোগ্য চাকরি প্রার্থীদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে, আর তারা ঠান্ডা ঘরে বসে রাজনীতিটাকে সূক্ষ্মভাবে পরিচালনা করার চেষ্টা করছে। সেই সমস্ত চোরেদের বিপক্ষে আমার রাজনীতি। আজ একটা দেবাংশুর কথা বলতে চাই, যে একদিন দেবাংশু একটা কথা বলেছিল যে 40 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে চাকরি প্রার্থী, আপনি বেকার ভাতার ফর্ম ফিল আপ করুন। এ হবে যুব সমাজের আইকন। হাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। তো অনুরূপভাবে এই রাজ্যে না আছে পিএসসি, না আছে এসএসসি,
নিয়োগ নেই, সরকারিভাবে স্থায়ী কোনো দপ্তরে নিয়োগ নেই। আর যখন আমরা সেই নিয়োগের অধিকারের কথা বলতে যাচ্ছি, বলছে বেকার ভাতার ফর্ম ফিল আপ করুন। দেবাংশুর কাছে কার্বলিক অ্যাসিড আছে মাহিকা। দেখুন, কার কাছে কার্বলিক অ্যাসিড আছে সেটা তো সময় বলবে। আমি মূলত তমলুক আসনকে একমাত্র কারণ হিসাবে বেছে নিয়েছি। চোরেদের বিরুদ্ধে, চাকরি চোরেদের বিরুদ্ধে আমার মূলত লড়াইটা। যেখানে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ফিরে এলো না, ডায়মন্ড হারবার থেকে কার্যত ভয় পেয়ে পিছিয়ে গেল, সেখানে আপনাকে ঠেলে দেওয়া হলো একদম তমলুকে। মনে হচ্ছে না আপনাকে মুরগি করা হচ্ছে? ব্যাপারটা আমি আপনাকে বলি। বিষয়টা হলো যে পার্টির কিছু কনফিডেন্সিয়াল আলোচনা থাকে, যে একটা প্রার্থীকে কেন সেই আসনে দেওয়া হবে, কেন হবে না। তো আজকে যদি আমাদের যিনি চেয়ারম্যান আছেন ভাইজান নওশাদ সিদ্দিকী, তিনাকে যদি একটা নির্দিষ্ট কেন্দ্রে আবদ্ধ করে দেওয়া হয়, তাহলে মূলত স্টার প্রচারক হিসাবে যে ভূমিকাটা উনি পালন করে থাকেন, কোথাও একটা জায়গায় গিয়ে দুর্বল হবে। তাই আমরা সার্বিকভাবে আলোচনার সময় একটা কথা প্রস্তাবনা রেখেছিলাম পার্টির কাছে, যে আমরা মূলত এই লোকসভা কেন্দ্রে, এই লোকসভা ভোটে তাকে স্টার প্রচারকের ভূমিকা পালন করে যে সমস্ত প্রার্থীগুলা উনি দিচ্ছেন বা আইএসএফ এর সাংগঠনিকভাবে দেওয়া হচ্ছে, সেই প্রার্থীগুলার ভোট ব্যাংকটাকে কিভাবে বাড়ানো যায়, সেই প্রার্থীগুলাকে কিভাবে জিতিয়ে আনা যায়, তার লক্ষ্যে বৃহৎ স্বার্থে আমরা ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করেছি। না, আপনাকে কি মুরগি করা হলো? বিষয়টা আমি সেইভাবে দেখছি না, আমি এটাকে লড়াই হিসাবে নিচ্ছি। দেখুন, আমি যখন প্রথম কলকাতার বুকে 2014 সালে আন্দোলন শুরু করি, তখনও মানুষ আমাকে বলেছিল যে না, বিরাট কোনো একটা ভুল করতে যাচ্ছি। আজকের বুকে আমি তাদেরকে বলি যে সেদিন আমি ঠিক ছিলাম, আজকে তারা প্রমাণিত। আজকে আমি কতটা ঠিক, আগামী দিন সময় বলবে। আমি লড়াইয়ে বিশ্বাসী, আমি লড়াই করব। আপনার চাকরিটা এখনো আটকে আছে, সেই যে চোরেরা আপনার চাকরিটা চুরি করেছে তাদের বিরুদ্ধে আপনার লড়াই সরাসরি আপনি বলছেন। আর একটা জিনিস বলছি, শাসক দলের কোথাও গুটি হয়ে আপনি ব্যবহৃত হচ্ছেন না? না, দেখুন, শাসক দলের গুটি হয়ে ব্যবহার হওয়ার কোনো জায়গা নেই। কারণ আমি বারবার প্রশ্ন করব শাসক দলকেই, কারণ এই রাজ্যে বঞ্চিত হয়েছি আমি শুধুমাত্র শাসক দলের কারণে। তাই আমার প্রশ্নটা ডিরেক্টলি শাসক দলকেই থাকবে। আগামী লড়াই জোরদার হতে চলেছে। একদিকে যেমন দেখতে পাচ্ছি প্রাক্তন বিচারপতি রয়েছেন, অপরদিকে চাকরি প্রার্থী রয়েছেন, তার সঙ্গেও কথা বললাম। অপরদিকে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের আইটি সেল যিনি চালান, আর তার দিকে দেখা যাচ্ছে আবার বামে দেখা যাচ্ছে সেখানেও আইনজীবী সায়ন ব্যানার্জি রয়েছেন। লড়াই তমলুকে জোরদার হতে চলেছে, কারণ হেভি ওয়েট সেখানে এই মুহূর্তে প্রার্থী বলা হচ্ছে, কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হেভি ওয়েট কেন্দ্র ধরা হচ্ছে তমলুককে। সেখানে চাকরি প্রার্থী যাবেন, লড়াই করবেন। তিনি বলছেন লড়াইটা কিন্তু চোখে চোখ রেখে হবে। একদম, লড়াইটা চোখে চোখ রেখেই হবে। লড়াইটা মূলত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে চাকরির চোরেদের বিরুদ্ধে হবে।